সকালবেলাটা এখানে অত্যন্ত মনোরম। কলকাতার কাছাকাছি যতগুলো আমি অফবিট লোকেশনস দেখেছি তার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অফবিট লোকেশনস। এখানকার যেটা বিশেষভাবে আকর্ষণীয় সেটা হচ্ছে এখানকার লোকেশন। এই হচ্ছে লোকেশন। উফ, মানে প্রথম দর্শনেই সবার ভালো লেগে গেছে। বাবা, মাঝখানে একটা স্ট্যাচু, তার উপরও এই হচ্ছে কনকদুর্গা মন্দির। আমি যা ভেবেছিলাম সেটাই, প্রত্যেকটা লোকের এই লোকেশনটা পছন্দ হয়েছে। লেবু পুদিনা পাতার শরবত, মিলন তিথি, মোহনা, অমর সঙ্গী, লক্ষ্মীনারায়ণ, পার হেড 100 টাকা করে। এই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। সত্যি এত মনোমুগ্ধকর সকাল বোধহয় এরকম জায়গাতেই পাওয়া যায়। এই জায়গাটা পুরো মাওবাদী এলাকা ছিল। যখন মাওবাদী এই লাল জল গুহা এতদিন আমরা জানতাম, সেখানে মানে লাল জলও পর্যন্ত পাওয়া যায়। এই এখান থেকে ট্রেকিং শুরু। জঙ্গলবাড়ি রিসর্ট। আজ পর্যন্ত প্রচুর মানুষ আমার এই ভিডিওটি দেখেছেন এবং ওখানে ঘুরতে গেছেন, এনজয় করেছেন। অভূতপূর্ব সাড়া পেয়েছে রিসর্ট কর্তৃপক্ষ। মানে ছুটির দিনগুলো তো ফুল হয়ে যায়, ইভেন উইকডেগুলো কিন্তু প্রচুর মানুষ ওখানে যান, এনজয় করেন। আর সত্যি যারা একটু অফবিট ভালোবাসেন তাদের জন্য একবারে স্বর্গরাজ্য বলা যায়। সেটা যারা ভিডিওটি দেখেছেন তারা তো জানেন, আর যারা দেখেননি আমি ভিডিও বানাচ্ছি, দেখে নেবেন। সেখানে কীরকম খরচা, কীরকমভাবে যাবেন, ড্রাইভারের নাম্বার কী আছে, ওখানে কী বুক করবেন, কত টাকা মতো পড়বে, কী সুযোগ সুবিধা আছে, সব কিছু ডিটেলে আপনাদের বলবো। তবে আগের বারে আমি একা গিয়েছিলাম, এবারে একা না, এবারে আমার সঙ্গে প্রায় 22 থেকে 23 জন মতো আমার সঙ্গে যাচ্ছেন। হাওড়া থেকে ধরে নিয়েছি 6টা 20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। এইটা খড়গপুর যাবে প্রথম স্টপেজ, তারপরে স্টপেজ হচ্ছে ঝাড়গ্রাম। আমরা ঝাড়গ্রামে নামবো, ওখানে অ্যারাইভাল টাইম হচ্ছে 8টা 24, 26 মিনিট লেট। 8টা 49 আমরা ঝাড়গ্রাম এসে পৌঁছলাম। লিফট আছে, গাড়ি আমাদের একদম স্টেশনের বাইরে রেডি। এই যে 4টে গাড়ি, 4টে আর্টিগা, 1টা 2টো 3টে এবং 4টে। আর ঝাড়গ্রাম মানেই আমাদের ড্রাইভার পিন্টুদার নাম্বার তো আগেই দিয়েছি, আমি এখানেও একবার দিয়ে দিলাম। এখানে এলে পিন্টুদাকে ফোন করে নেবেন। চলুন তাই উঠুন, আপাতত গাড়িতে উঠি। আচ্ছা পিন্টুদা, ফার্স্টে আমরা কোথায় যাচ্ছি আজকে? ফার্স্টে যাচ্ছি আমরা সাবিত্রী মন্দির, ঝাড়গ্রামের যে সাবিত্রী মন্দির, সেই সাবিত্রী মন্দির দর্শন করে আমরা তারপরে যাব রাজবাড়ি। মল্লদেব রাজাদের কুলদেবী ছিলেন এই মা সাবিত্রী। বিশাল সরোবরের তীরে গম্বুজাকৃতি এই মন্দিরটি আপনার নজর কাড়বেই। এখানে দেবী দুর্গার পটের মূর্তি পূজা করা হয়। এই সাবিত্রী মন্দিরের কাছেই আজকের ব্রেকফাস্ট সারছি আমরা, লুচি, ঘুগনি আর রসগোল্লা। এরপর চলে এলাম ঝাড়গ্রাম রাজবাড়ি। তবে সাধারণ পর্যটকদের এখন আর রাজবাড়ির ভিতরে প্রবেশের ছাড়পত্র মেলে না। চলে এলাম ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র। এখানকার গাঢ় সবুজের নয়নাভিরাম সৌন্দর্য যে কোনো প্রকৃতি প্রেমীর মন ভালো করে দেয়। আমরা এখন যাব কনকদুর্গা মন্দির, চিল্কিগড় কনকদুর্গা মন্দির। যদি আমাদের ডুলু নদীর উপর দিয়ে জল যদি না ওভার হয়, পিন্টুদাকে সঙ্গে রাখার এটাই সুবিধা, প্রতিটা জায়গার সংক্ষিপ্ত বিবরণ খুব ভালো করে প্রত্যেককে বুঝিয়ে দেয়। সে স্পটে দাঁড়িয়েই হোক কিংবা গাড়িতে বসে সবুজের বুক চিরে ছুটতে ছুটতে। পথের দুধারে ধানি জমিগুলো দেখে মনে হচ্ছে সবুজ গালিচার উপরে যেন আকাশ নেমে এসেছে। এই হলো কনকদুর্গা মন্দিরের তোরণ। এই কনকদুর্গা মন্দির যাবার পথে এই যে রাস্তাটা, এর দুপাশ এবং চারিদিকটা পুরো ঔষধের গাছপত্র। খুব সাবধান, খুব সব কিছু সামলে নেবেন। দেখুন এত হনুমানের উৎপাত চারিদিকে, দেখুন প্রচুর হনুমান, প্রচুর। দেখুন কত হনুমান, মাঝখানে একটা স্ট্যাচু, তার উপরও। এইবার আমরা যাচ্ছি ডুলুং নদী দেখতে। কনকদুর্গা মন্দিরের ভিতর দিয়েই ডুলুং নদী যাবার পথ। বাহ, বর্ষাকাল বলে বেশ জলের প্রচুর টান আছে। যে ডুলুং নদীকে আমরা দেখে এলাম সেই ডুলুং নদী হচ্ছে এইটা,
দেখুন এই ব্রিজটা আরেকটু বৃষ্টি হলেই কিন্তু ডুবে যায়। দেখুন পুরো একদম এখন পর্যন্ত গায়ে গায়ে কিন্তু জল যাচ্ছে। এই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি, এই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি, আমরা ঢুকছি। ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে জাম্বনি ব্লকের ডুলুং নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র হল এই চিল্কিগড় রাজবাড়ি। এই চিল্কিগড়ের রাজপরিবার ধবল দেব নামে পরিচিত ছিল। এখানকার ইতিহাস ও রাজবাড়ির ধ্বংসাবশেষ প্রায় কয়েকশো বছরের পুরনো ঐতিহ্য বহন করে। এই চিল্কিগড় রাজবাড়িতে বহু প্রাচীন একটা মন্দির আছে। এই যে মন্দিরটা দেখছেন এটা কিন্তু নতুন মন্দির, এই হচ্ছে পুরনো মন্দির, বহু প্রাচীন। যেহেতু আগে একবার জঙ্গলবাড়ি রিসর্টে ঘুরে এসেছি, তাই সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার লোভ বারবার মনকে নাড়া দিচ্ছিল, আর যেন তর সইছিল না। অবশেষে জঙ্গলবাড়ি রিসর্টের বোট চোখে পড়তেই মনটা যেন পুলকিত হয়ে উঠল। চলে এলাম জঙ্গলবাড়ি রিসর্ট। আমি আগেই বলেছিলাম এখানকার যেটা বিশেষভাবে আকর্ষণীয় সেটা হচ্ছে এখানকার লোকেশন। উফ, মানে প্রথম দর্শনেই সবার ভালো লেগে গেছে। পুরো ডিটেলস তো সব বলবোই, তার আগে দেখি কি ব্যবস্থা করেছি। ওয়েলকাম ড্রিঙ্ক আছে শুনছি, সেগুলো করে সব দেখাবো আস্তে আস্তে করে। লেবু পুদিনা পাতার শরবত। আগের বারে যেমন রুম নিয়েছিলাম, এবারে কটেজ আছি। এই হচ্ছে কটেজ, আমার ব্যাগপত্র সব রেখেছি। তবে একটা জিনিস কি, কটেজ হচ্ছে সবগুলোই নন এসি। আমি যা ভেবেছিলাম সেটাই, প্রত্যেকটা লোকের এই লোকেশনটা পছন্দ হয়েছে। এত সুন্দর জায়গা দেখুন, যেটা আমি আগেও দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি, পরেও দেখাবো। পুরো পলাশ ভর্তি, মানে যারা মনে করবেন যে দোলের সময় পলাশ দেখবেন, তারা কিন্তু এখানেও চলে আসতে পারেন। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এইবার আগে লাঞ্চটা করে নিই। আর এই হচ্ছে জঙ্গলবাড়ি রিসর্টের ডাইনিং। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এই জঙ্গলবাড়ি রিসর্টের যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, যে পরিবেশন, তার একটা আলাদা মাধুর্যতা আছে। দেখুন সহজেই আকর্ষিত করবে সবাইকে। একদম শালপাতায় পরিবেশন করা হয়েছে। ভাত, কলমি শাক ভাজা, আলু উচ্ছে ভাজা, পোস্ত, স্যালাড আছে, ডাল, মিক্সড সবজি, মাছ, চাটনি এবং পাঁপড়। বাঁকুড়া জেলার ঝিলিমিলি ও রানীবাঁধ রেঞ্জের মধ্যে অবস্থিত এই সুতান ফরেস্ট একটি মনোরম ও শান্ত প্রকৃতির অরণ্য। একে দক্ষিণবঙ্গের ডুয়ার্সও বলা হয়। শাল, পিয়াল, মহুয়া, পলাশ, শিমুল এবং নাম না জানা হাজারো গাছে ঢাকা এই জঙ্গল। এই জায়গাটা পুরো মাওবাদী এলাকা ছিল। যখন মাওবাদী হয় তখন সরকার থেকে এখানে সিআরপিএফ ক্যাম্প, এই যে ক্যাম্প বসপিরি ছিল, সেই সময় ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছে। এটা একটা ঘাঁটি ছিল। এখানকার পাহাড়ি ঢালু রাস্তা বাইক রাইডার এবং প্রকৃতি প্রেমীদের কাছে ভীষণ প্রিয়। সন্ধ্যা হতেই ফিরে আসি রিসর্টে। এদিন ডিনারে ছিল ভাত বা রুটি, ডাল, ভাজা, তরকারি আর চিকেন। সকালবেলাটা এখানে অত্যন্ত মনোরম। কলকাতার কাছাকাছি যতগুলো আমি অফবিট লোকেশনস দেখেছি, তার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অফবিট লোকেশনস। কারণ এখানকার দেখুন এত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা। দেখুন চারিদিকে পাহাড় জঙ্গল, আর বিশাল একটা পাহাড় যেখানে এই রিসর্টটা, এতটা অঞ্চল জুড়ে এই রিসর্টটা দেখুন কতটা অঞ্চল, এবং পুরো পলাশ গাছ ভর্তি। এদিকে পলাশ গাছ, এদিকে পলাশ গাছ, এদিকে পলাশ গাছ, এদিকে পলাশ গাছ, পুরো পলাশ গাছে ভর্তি। আর এই পাহাড়টাকে, এই যে পাহাড়টা, এই পাহাড়টাকে ঘিরে আছে প্রচুর জঙ্গল আর পাহাড়। এই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই যে দূরে পাহাড়টা, জঙ্গলের ভেতর দিয়ে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের ঠিক পরেই হচ্ছে সুতান ফরেস্ট, যেখানে কালকে বিকালবেলায় আমরা গিয়েছিলাম। আর এই হচ্ছে চারটে কটেজ এখানে আছে। এই একটা কটেজ, একটা, দুটো, তিনটে, আর ওই একটা, চারটে। এই চারটে কটেজ আছে। এই চারটে কটেজ হচ্ছে সব নন এসি, আর এসি হচ্ছে এইগুলো। দেখুন 6টা রুম আছে এরকম, একটা, দুটো, তিনটে, এবং এখানে একটা, দুটো, তিনটে, এখানে 3টে রুম, এখানে 3টে রুম, টোটাল 6টা রুম আছে এখানে। প্যাকেজ হচ্ছে এই যে এসি রুমগুলো, এই এসি রুমগুলোয় থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে 1850 টাকা।
এবং ওই যে কটেজগুলো দেখালাম, ওই যে দূরে কটেজগুলো, ওই কটেজগুলো হচ্ছে নন এসি। ওখানে হচ্ছে 1650 টাকা পার হেড পার ডে, থাকা খাওয়া নিয়ে। টোটাল তাহলে এই জঙ্গলবাড়ি রিসর্টের রুম 10খানা, এসি এই যেরকম 6খানা এবং নন এসি কটেজ 4টে, টোটাল 10খানা আছে। এবং দেখুন এখানে এই রিসর্টের মধ্যে এই পেঁপে গাছটা কত পেঁপে হয়েছে, ভর্তি পেঁপে, দেখুন ভর্তি পেঁপে হয়েছে। এরকম গাছ কিন্তু অনেকগুলো আছে এই রিসর্টের মধ্যে। এছাড়াও এখানে ওই পাশটা আম গাছ আছে, আর ওই পাশটা আরও বিভিন্ন রকম গাছ আছে, বিভিন্ন রকম গাছ, মানে টোটাল গাছ এবং পাহাড় দিয়ে ঘেরা এই রিসর্ট। এত মনোমুগ্ধকর সকাল বোধহয় এরকম জায়গাতেই পাওয়া যায়। দেখুন একবারে পিস সাইলেন্ট, তার মধ্যে কত রকম পাখির আওয়াজ, আর একটা মৃদুমন্দ হাওয়া বইছে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব। যদিও দিনের বেলা গরম ছিল, কালকে যখন বেলায় এলাম বলুন বা যখন ঘোরাঘুরি করছি বেশ গরম, কিন্তু আফটার সানডাউন তারপর থেকে একবারে পুরো ওয়েদার চেঞ্জ, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব, আর সুন্দর সুন্দর এত চারিদিকে পাখির আওয়াজ, দুর্দান্ত লাগছে সকালবেলা এই রিসর্টটা ঘুরতে। আর অনেকটা এরিয়া তো বেশ ঘুরে মজা পাওয়া যাচ্ছে। রিসর্টে থাকাকালীন বা ঘোরাকালীন যদি দোল খেতে ইচ্ছা হয় একটু দোল খেয়ে নিতে পারেন, তার জন্য দেখুন কি সুন্দর দোলনার ব্যবস্থা। তবে অফবিট লোকেশন ঘোরার ক্ষেত্রে কিছু সমস্যারও সম্মুখীন হতে হয়। যেমন এখানে আপনার মন চাইলো বা ইচ্ছে করলো যে এই খাবেন, সেটা সঙ্গে সঙ্গে কিন্তু পাবেন না, আপনাদেরকে জানাতে হবে এদের একটু আগে থেকে, এরা তারপর অ্যারেঞ্জ করতে পারবে। এখানে উচ্চস্বরে বা তারস্বরে গান বাজানো যাবে না, আর সেটাই হওয়া উচিত, কারণ আমরা এরকম অফবিট জায়গার খোঁজ করি এই কারণে যাতে সেখানে নিরিবিলি থাকে, নির্জনতা থাকে, সেটা উপভোগ করার জন্য। আর সেইটা ভঙ্গ করার অধিকার আমাদের কারণ নেই, তাতে অন্য গেস্টেরও অসুবিধা হতে পারে। তার জন্য জোরে মাইক চালানো বা তারস্বরে চিৎকার করা, কোলাহল করা একদম নিষিদ্ধ। আর একটা ব্যাপার হচ্ছে এখানে মোবাইল টাওয়ার, এখানে জিও, এয়ারটেল, ভোদা কোনো কিছুই টাওয়ার নেই। তবে এই রিসর্টের ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, সেইটা কানেক্ট করে নিলে আপনাদের খানিকটা সুবিধা মিলতে পারে। তাই শুধুমাত্র প্রকৃতিকে ভালোবেসে, একবারে নেচারকে ভালোবেসে যারা এখানে আসবেন তাদের কাছে কিন্তু এই জায়গাটা একবারে স্বর্গরাজ্য হয়ে উঠবে, এটা আমি হরপ করে বলতে পারি। যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসবেন মনে করবেন, তাদের গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা। আজকের ব্রেকফাস্টে রুটি, ঘুগনি আর রসগোল্লা। ব্রেকফাস্ট কমপ্লিট, বেরিয়ে পড়লাম আজকে সাইট সিংয়ে। প্রথমে আমরা আজকে যাব তালবেড়িয়া লেক, তাই তো নাকি পিন্টু? হ্যাঁ, তালবেড়িয়া লেক, তালবেড়িয়া লেক। সাইট সিংয়ে বেরিয়ে এদিন প্রথমেই আমরা চলে এলাম তালবেড়িয়া লেক। এই তালবেড়িয়া লেকে পার হেড 100 টাকা করে নিয়ে বোটিং হয়। এই যে দেখুন আমাদের সমস্ত গেস্টরা উঠছেন, এরকম বোটগুলো আছে, বিভিন্ন রকম নাম আছে, মিলন তিথি, মোহনা, অমর সঙ্গী, লক্ষ্মীনারায়ণ। পার হেড 100 টাকা করে, 1 ঘন্টা মতো ঘোরাবে। এতদিন যতবার এসছি এই তালবেড়িয়া লেক কিন্তু দেখে চলে গেছি, কোনোদিন বোটিং করিনি, জানতামই না, কোনো আইডিয়াই ছিল না যে এত বড় এই লেকটা তালবেড়িয়া লেক। দেখুন এখন বোটিং করছি বলে বুঝতে পারছি কি বিশাল লেকটা। কতক্ষণ বোটিং করে চলে এলাম, তারপরে এই লম্বা চলে গেছে। দেখুন মাঝখানে একটা ছোট্ট দ্বীপ টাইপের আছে, একটা অপূর্ব সুন্দর ভিউ, অপূর্ব সুন্দর ভিউ। এই ভিউটা কিন্তু মানে পার থেকে আইডিয়া করা যাবে না, এত সুন্দর একটা ভিউ। অনবদ্য একটা এক্সপিরিয়েন্স হলো। এতদিন ধরে এই তালবেড়িয়া লেকের ওই ওপর থেকে ওই জায়গা থেকে ঘুরে চলে গেছি, কোনোদিন বোটিং করিনি, কিন্তু এই বোটিং করার পর একদম পুরো ধারণাই চেঞ্জ হয়ে গেল। মানে তালবেড়িয়া লেকের একটা অনবদ্য একটা ভিউ আছে, সেটাই বোটিং না করলে কিন্তু বোঝা যেত না। চলে এসেছি লাল জল গুহা। এটা কি প্রসাদ নাকি? একটু প্রসাদ খেয়ে নিই। আচ্ছা, একটা জিনিস দেখুন, আগে লাল জল গুহার যে মন্দির সেটা পাহাড়ের উপরে আমরা গিয়ে দেখতাম, এখন সেই মন্দির নিচে চলে এসছে, তাই তো? এখন সেই মন্দির দেখুন নিচে চলে এসছে। এই এখান থেকে ট্রেকিং শুরু, পুরোটা ট্রেক করে উঠতে হবে অত পর্যন্ত। এইটা হচ্ছে খানিকটা ওঠার পর মন্দিরটা, আর গুহাটা হচ্ছে এ দেখুন, গুহাটা হচ্ছে এখান দিয়ে যেতে হবে অনেকটা, এখান দিয়ে ওই ওই জায়গায় গুহা। তাহলে এখানে জুতো খুলে রাখলাম, জুতো ওইখানে খুলে রেখে দিলাম, দিয়ে খালি পায়ে উঠছি। আপনি পারবেন না দিদি? ঠিক আছে, বেশ অনেকটাই উঠে
তারপর এই হচ্ছে গুহা, একদম লাল জল গুহার সামনে চলে এসেছি। এই বাবা বলছেন যে ভেতরে যাওয়ার জন্য, আমি আর যাচ্ছি না। বাবা ভেতরে অন্ধকার, কিন্তু এখন বেশ পরিষ্কার করা হয়েছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এখন পরিষ্কার করা হয়েছে, ভিতরে যাওয়া যায়। আগে এমন নোংরা টোংরা ছিল, একটু বাবাকে দেখা যেত না, এখন পুজো হয় ডেলি। আচ্ছা, তার মানে এখন রেগুলার পুজো হয় এবং নোংরাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। অনেকেই বলে থাকেন বর্ষাকালে কি ঘুরবো, কিন্তু সত্যি করে বলুন তো, গাঢ় সবুজে মোড়া প্রকৃতির এরকম নান্দনিক রূপ বছরের আর কোনো সময় দেখতে পাবেন কি? যতক্ষণ গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকছি, চোখগুলোর মধ্যে এক অদ্ভুত রকমের প্রশান্তি ফিল করছি। লাল জল গুহা দেখে এবার আমরা চলে এলাম খান্দারানী লেক দেখতে। এই হচ্ছে খান্দারানী লেক। শীতকালে এখানে নানা রঙের হাজার হাজার পরিযায়ী বা বিদেশি পাখির ভিড় জমে, ফলে এটি পাখি প্রেমী ও প্রকৃতি প্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান। তালবেরিয়া লেকের মতো এখানে নৌকা বিহারের ব্যবস্থা নেই, তবে লেকের পাড়ে নিরিবিলিতে সময় কাটানো, হাঁটাচলা করা এবং চারপাশের স্নিগ্ধ বাতাস উপভোগ করার মজাই আলাদা। এখন চলে এসেছি ঘাগরা ওয়াটারফলস। এখানে আগেও দেখিয়েছি। এই ব্যাপারটা কিন্তু বিশেষভাবে আকর্ষণ করে। দেখুন এখানে একদম হোল, পুরো পাথরগুলো পুরো গর্ত 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 গর্ত। এই ব্যাপারটা আগেও আপনাদের বলেছি। দেখুন এরকম কীরকম হোল হোল, এবং এর ভেতর দিয়ে জল আছে, এর ভেতর দিয়ে জল, এবং এখানে সবাই স্নান করছে। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর চান করছে। দেখুন এখান থেকে ঝাঁপ মারছে উঁচু থেকে। হ্যাঁ দেখুন, দেখুন এখান থেকে ঝাঁপ মারছে। স্থানীয় গাগরা শব্দ থেকে ঘাগরা নামের উৎপত্তি, যার অর্থ জল ভরা কলসি। আসলে এখানকার কালো পাথরের গিরিখাতের আকৃতি দেখতে অনেকটা জলের কলসির মতো হওয়ায় এখানকার নাম রাখা হয়েছে ঘাগরা। এখানে এই পাথরগুলো এত স্লিপারি হয়ে গেছে, যার জন্য এখানে কিন্তু একটা ফেন্সিং করে দেওয়া হয়েছে। দেখুন এই এখন একটা দড়ি দিয়ে ফেন্সিং করে দেওয়া হয়েছে এরকম, যাতে ওপাশে কোনো মানুষ না যান। দেখুন এই জলটা এখান দিয়ে পড়ছে, এই জলটা এখান দিয়ে পড়ে যাচ্ছে, এবং ওইটা হচ্ছে পিকনিক স্পট। মানে শীতকালে ওখানে প্রচুর পিকনিক হয়। এখন চলে এসেছি গাডরাসিনী হিলস। এই হিলস কিন্তু যথেষ্টই খাড়াই। এ দেখুন এই হচ্ছে খাড়াই সিঁড়ি, একদম উপরে উঠে গেছে, এবং নিচের দিকে দেখুন আমরা আসছি আরও অনেক দূর থেকে, অনেক দূর থেকে। তো আমাদের এই 24 জন ব্যাচের মাত্র আমি এবং এই সুবর্ণাদি, এই দুজন খালি যাচ্ছি শুধুমাত্র এনার্জিতে। বাকি সব গাড়িগুলো কিন্তু চলে গেছে, আর আমাদের গাড়ির লোকজন ওখানে রাস্তায় বসে আছে। তো এইরকম জঙ্গলবাড়ি রিসর্টকে ঘিরে প্রচুর সাইট সিইং করা যায়, যেরকম করছি। এছাড়াও প্রচুর সাইট সিইং আছে যেগুলো আপনারা করতে পারেন, সেটা একটু ফোন করে কথা বলে নেবেন আপনারা। গাডরাসিনী হিলের টপ থেকে ভিউটা অসাধারণ বললেও বোধহয় কম বলা হয়। 2 নাইট 3 ডেজ প্যাকেজের আজকে শেষ দিন। আজকে এখান থেকে আমরা চেক আউট করে যাচ্ছি জঙ্গলবাড়ি রিসর্ট থেকে। তার আগে ব্রেকফাস্টে বসে গেছি। ব্রেকফাস্টে কিন্তু আজকে রুটি এ দেখুন রুটি আছে, আর তার সঙ্গে এখানকার একদম গাছের পেঁপে আলুর তরকারি আর মিষ্টি, আর তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা তো আছেই। তো যেটা বলার সেটা হচ্ছে আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মন খারাপ যে হচ্ছে না তা নয়, বেশ ভালোই মন খারাপ হচ্ছে। কারণ এইরকম একটা পরিবেশ আপনারা দেখতেই পেলেন, এত সুন্দর একটা বেস্ট লোকেশন, মানে আমার দেখা বেস্ট লোকেশন, আগেও বলেছি। সেই লোকেশনটা ছেড়ে বেরিয়ে যাবো, ন্যাচারালি মন খারাপ হওয়ারই কথা, কিন্তু তবুও পেয়ে গেছি। আজকে আমাদের এই রিসর্টের যিনি ওনার আছেন, দীপঙ্কর দা। নমস্কার দাদা। আপনারা তো এর আগে দাদার ভিডিও দেখেছেন, সেই ভিডিওতে আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি আপনাদের কাছ থেকে। আমি আশা করি আরও ভবিষ্যতে ভালোভাবে উন্নতি করে রিসোর্টটা চালাতে পারবো। এবং আমাদের এখানে বুকিংয়ে করতে গেলে আপনারা একটু আগের থেকে বুকিং করবেন, মোটামুটি 1 মাস আগের থেকে বুকিংটা করবেন। আপনারা আসুন, অবশ্যই জায়গাটা ভালো লাগবে। অন্য কিছু নয়, শুধুমাত্র আপনারা আমার যে নম্বরটা দেওয়া থাকছে এই নম্বরে ফোন করবেন। যেহেতু শেষ দিনেও সাইট সিইং করতে করতেই বিকালে বাঁকুড়া স্টেশন থেকে ট্রেনে ওঠা, তাই এদিন প্রথমেই চলে এলাম মুকুটমণিপুর। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ, যার দৈর্ঘ্য প্রায় 11 কিলোমিটার। ওপর থেকে এই বাঁধটি দেখতে খানিকটা নেকলেসের মতো লাগে। জলাধারের চারিদিকে সবুজে ঢাকা ছোট ছোট পাহাড় ও টিলা একে রাঢ়বঙ্গের রানী উপাধি দিয়েছে।
এখানে আপনারা দেখে নেবেন মুসাফিরানা ভিউ পয়েন্ট, পরেশনাথ শিব মন্দির এবং অম্বিকা মন্দির। ড্যামের ওখান দিয়ে চলে এলাম, এসে এই যে পিকনিক স্পট আছে এখানটা দেখুন, একটা জিনিস না বললেই নয়, এই পিকনিকও হচ্ছে, এই যে পিকনিক করছে এবং এই দিকটা হচ্ছে দেখুন কত সুন্দর ভিউ। কিন্তু তার সঙ্গেও দেখুন আমাদের বাঙালি জাতি বলুন যাই বলেন না কেন, মানে এত মানে ভীষণভাবে হতাশ হচ্ছি, খুব দুঃখ লাগছে কি অবস্থা করে রেখেছেন দেখুন, পুরো যেন সেই মানে একদম ডাস্টবিন, যেন ডাস্টবিন দেখুন, প্লাস্টিক ছি নোংরা একদম। মানে এইদিকে আমি তো বলবো মানে প্রত্যেকের কেয়ার দেওয়া উচিত যে হ্যাঁ এগুলো নোংরাগুলো ফেলবো না, অন্তত স্পটে ফেলবো না। প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখুন ডাস্টবিন রাখা আছে, সেখানে না ফেলে কি অবস্থা করে রেখেছে। মুকুটমণিপুর দেখে চলে এলাম এই ট্যুরের শেষ স্পট এবং বাঁকুড়ার বিখ্যাত শুশুনিয়া পাহাড় দেখতে। দেখুন এখানে প্রচুর দোকানপাট, মানে রীতিমতো পাহাড় দেখা যাচ্ছে না, পাহাড়ের নামগন্ধ নেই। খানিকটা চলে এলাম আর এই হচ্ছে দেখুন, এই হচ্ছে মন্দিরটা। এই ধারা সম্পূর্ণ প্রাকৃতিক, যেখান থেকে অনবরত ঠান্ডা ও পরিষ্কার জল বের হয়। আর এই জলের একটা ঔষধি গুণ আছে বলেই স্থানীয় মানুষের বিশ্বাস। এবারের মতো ভ্রমণ শেষ। এই বাঁকুড়া শুশুনিয়া পাহাড় থেকে চলে যাব বাঁকুড়া স্টেশন, ওখান থেকে 5টা 5-এ আমাদের রূপসী বাংলা ট্রেন। দূর থেকে পাহাড়ের অস্তিত্ব টের পাওয়া গেলেও পাহাড়ের কাছে গেলে শোনা যায় আশেপাশের গ্রামের শিল্পীদের পাথর দিয়ে সুন্দর মূর্তি ও নানান জিনিস তৈরি করার শব্দ, যা এখানকার ঐতিহ্যবাহী হস্তশিল্প।